হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 13ই জুলাই সোমবার। আর আজ সোমবারে ইতিমধ্যেই দেশ জুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে বেরিয়ে এসেছে আটটি বিরাট বড় খবর। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে থেকে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না, কারণ একজন ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রত্যেকটি আপডেটই জানা আপনার জন্য খুবই জরুরি। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমাদের পরিশ্রমকে সফল করবেন এবং অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রোজ ভাঙছে সংক্রমণের রেকর্ড। গত 24 ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত প্রায় 1600 জন। তো কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার কন্টেনমেন্ট জোনে লকডাউন করেও রোখা যাচ্ছে না করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে রবিবারও ফের সংক্রমণের নিরিখে রেকর্ড গড়ল রাজ্যের করোনা গ্রাফ। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1560 জন, মৃত্যু হয়েছে 26 জনের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1560 জন, যার ফলে বর্তমানে মোট আক্রান্ত 30,013 জন। একদিনে মৃত্যু হয়েছে 26 জনের, তার মধ্যে কলকাতায় রয়েছেন 13 জন। মৃতের সংখ্যা মোট বেড়ে দাঁড়ালো 932 জন। তবে স্বস্তি যোগাচ্ছে রাজ্যের সুস্থতার হার। তো ফ্রেন্ডস, আজকের বড় খবরে বলা হচ্ছে গোটা বিশ্বকে ভুল প্রমাণিত করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে ভারত, দাবি অমিত শাহের। তো গোটা বিশ্বকে ভুল প্রমাণিত করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে ভারত, দাবি অমিত শাহের। ভারতে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 28,636 জন। এমনকি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বিভিন্ন স্তরে, দাবি করেছেন কিছু বিশেষজ্ঞ। কিন্তু এইসব যুক্তি এড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন করোনা মোকাবিলায় অন্যতম সফল দেশ ভারতবর্ষ। বিশ্বের অন্যান্য দেশের কাছে নজির গড়েছে ভারত সরকার, এমনটাই দাবি করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনসংখ্যার নিরিখে মোকাবিলা করা ভারত সরকারের জন্য এক প্রকার চ্যালেঞ্জ ছিল। বিশ্বের অন্যান্য দেশগুলি মনে করছিল ভারতের সংক্রমণ মারাত্মকভাবে ছড়াবে, কিন্তু এই আশঙ্কা কোনোভাবেই সত্যি হয়নি। গোটা বিশ্বকে ভারত দেখিয়ে দিয়েছে কিভাবে করোনার সঙ্গে লড়াই করা সম্ভব। গুরুগ্রামে সিআরপিএফের একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনী করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছেন তিনি। পাশাপাশি ভারতীয় সৈন্যবাহিনীর প্রশংসা করে অমিত শাহ বলেছেন, সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে শুধু বর্ডারের শত্রুর সঙ্গে নয়, প্রয়োজন পড়লে দেশের অভ্যন্তরে করোনা মোকাবিলা করার ক্ষেত্রেও তাদের ভূমিকা অপরিসীম। যদিও করোনা মোকাবিলায় ভারত কতটা সফল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রথমের দিকে সংক্রমণ ঠেকাতে সক্ষম হলেও লকডাউন ধাপে ধাপে তুলতে শুরু করার পর থেকেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। রবিবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 8,49,553 জন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অমিত শাহের মতোই বলতে শোনা গেছে যে ভারত করোনা নিয়ন্ত্রণে অনেকটা সফল। এখন দেখার দিন দিন বাড়তে থাকা করোনা সংক্রমণের গ্রাফ নিয়ন্ত্রণ করতে কী কী পদক্ষেপ নেয় সরকার। তো ফ্রেন্ডস, আপনিও কি মনে করেন ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, নাকি আক্রান্তের দিকে নজর রেখে কেন্দ্র সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে শুধু গরিবের জন্যেই আর্থিক প্যাকেজ আনুক কেন্দ্র, মত আইএমএফ কর্তার। তো শুধু গরিব মানুষের জন্যেই আর্থিক প্যাকেজ নিয়ে আসুক কেন্দ্র। আগামী অর্থবর্ষে ছোট মাঝারি সংস্থাকেও আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে। গলা জলে ডুবে থাকা অর্থনীতিকে টেনে তুলতেই ফের পরামর্শ দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। আগেই আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় প্রায় 21 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে গরিব মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আইএমএফের রাজস্ব দপ্তরের ডিরেক্টর ভিক্টর গ্যাসপার বলেন, রেশনের খাদ্য সামগ্রী যাতে গরিবের পাতে পৌঁছায় তাতে বিশেষ নজরে দেওয়ার প্রয়োজন। প্রাক করোনা পর্বেও থমকে ছিল দেশের অর্থনীতি। তখনও অর্থনীতিবিদরা বলেছিলেন চাহিদাই ঘাটতি। লকডাউনের জেরে ক্ষত গভীর হয়েছে, ফলে অর্থনীতির চাকা ঘোরাতে বাজারে চাহিদা বাড়ানো প্রয়োজন। বারবার বলছেন বিশেষজ্ঞরা, কলকারখানায় তালা, অর্থনৈতিক কাজকর্ম বন্ধ,
বিক্রি বাটা নেই। এদিকে সরকারের রাজস্ব আদায়ে ঘাটতি বেড়েছে। সব মিলিয়ে দেশের অর্থনীতি চলতে অর্থবর্ষে 4.5% সংকুচিত হবে জুনেই পূর্বাভাস দিয়ে জানিয়েছে আইএমএফ। কর আদায় কম হওয়ায় রাজকোষ ঘাটতি ও জিডিপির 12% পৌঁছবে। পাশাপাশি ঋণের বোঝাও মোট উৎপাদনের 84% ছুঁয়ে ফেলবে 2020-21 অর্থবর্ষে, জানিয়েছে অর্থ ভাণ্ডার। তো ফ্রেন্ডস, দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিশেষ করে গরিব মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ ঘোষণা করা অবিলম্বে কতটা দরকার বলে আপনি মনে করেন, অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দারুণ জনপ্রিয় স্কিম, মাসে মাত্র 210 টাকা দিলেই বছরে মিলবে 60,000 টাকা। তো অটল পেনশন যোজনা বা এপিওয়াই কেন্দ্রের পরিচালিত একটি সরকারি পেনশন স্কিম, যা কিনা নিতে পারেন দেশের সকল নাগরিকই। মূলত অসংগঠিত খাতের প্রবীণ নাগরিকদের সামাজিক এবং আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এটি চালু করা হয়েছিল। এপিওয়াই পিএফইউডিআর এর দ্বারা পরিচালিত হয়। এই প্রকল্পে কোনো ব্যক্তি পেনশন হিসেবে মাসে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত পেতে পারেন। যে কোনো ব্যক্তি 18 বছরের পর থেকেই বিনিয়োগ করতে পারেন। বয়স 60 বছর অতিক্রম করলেই পাওয়া যাবে প্রথম পেনশনের টাকা। যদি কোনো বিনিয়োগকারী 18 বছর বয়সে এপিওয়াই অ্যাকাউন্ট খোলেন, তবে তার মাসিক প্রিমিয়ামের 1,000 টাকা এপিওয়াই পেনশনের পেমেন্ট হবে 42 টাকা। 2,000 টাকা নিতে চাইলে তা হবে 84 টাকা। 3,000 টাকা নিতে চাইলে হবে 126 টাকা এবং 4,000 টাকা দিনে নিতে হবে 148 টাকা। এবং যদি কোনো বিনিয়োগকারী মাসে 5,000 টাকা পেতে চান, তবে তার মাসিক প্রিমিয়াম হবে 210 টাকা। এরপরে 60 বছর বয়স পর্যন্ত আপনাকে মাসিক 210 টাকা করে বিনিয়োগ করতে হবে এবং 60 বছর বয়সের পরে আপনি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা পেয়ে যাবেন। 8 থেকে 40 বছর বয়সের যে কোনো ব্যক্তি এই পেনশন প্রকল্পে যোগ দিতে পারেন। পেনশনের সুবিধা নিতে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। পেনশনধারীর মৃত্যুর পরে পেনশনটি তার স্ত্রীকে দেওয়া হবে। উভয়ের মৃত্যুর পরে মনোনীত ব্যক্তি টাকা পাবেন। এর আওতায় ট্যাক্স ছাড়ের সুবিধা রয়েছে। একজন সদস্যের নামে মাত্র একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আরও একটি বড় খবরে বলা হচ্ছে অর্জুন সিং যা করছে এনকাউন্টার করলে ভালো হবে, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তো গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে সরগরম রাজনৈতিক মহল। বিজেপি এনকাউন্টারের পক্ষে সওয়াল করছে ঠিকই, তবে বিরোধীরা তা মানতে নারাজ। পরিবর্তে বারবার তারা দাবি করছে গদি বাঁচাতে বিকাশ দুবেকে শেষ করেছে যোগী প্রশাসন। এই ইস্যুতে এবার সুর চড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিংয়ের কনভয় থামিয়ে দুষ্কৃতীকে গ্রেপ্তার করার প্রসঙ্গ তুলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ রাজ্য বিজেপি নেতৃত্বকে খোঁচা দিলেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিলীপ ঘোষরা তো গণতন্ত্র বিশ্বাস করেন না। ওরা প্রথমে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে, তারপর ক্ষমতা এলে করে এনকাউন্টার। বিরোধী দলের নেতানেত্রীদের অকারণে জেলে ঢোকায়। দিলীপ ঘোষ নিজেই একজন নিয়ম ভঙ্গকারী। ওদের কোনো সংসদ আইন মানে না। সবচেয়ে বেশি গুন্ডা আছে বিজেপিতে। অর্জুন সিং যা করছে এখানে এনকাউন্টার হলে ভালো হবে। উল্লেখ্য, গত শুক্রবার কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নিয়ে আসছিল। তখনই ঘটে দুর্ঘটনা। বিকাশ উল্টে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিশ কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে গুলি চালাতে শুরু করে সে। পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, উজ্জয়িনী থেকে ধৌলি আনার পথে বিকাশের গাড়ি উল্টে যেতেই গ্যাংস্টারের কিছু সঙ্গীও সেখানে যোগ দেয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। বিকাশ দুবের কাজকে সমর্থন করেন না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তবে এনকাউন্টারেরও চূড়ান্ত বিরোধিতা করেন তৃণমূল সাংসদ। বিজেপি গদি সামলাতে গিয়ে বিকাশ দুবেকে এনকাউন্টারের নাটক করে খুন করেছে বলেই অভিযোগ তার। সাংসদের আরও দাবি, 2002 থেকে 2003 সাল থেকে এনকাউন্টার করে করেই গুজরাটে বিজেপি সরকার বাঁচিয়ে রেখেছে। এদিকে শনিবার সকালে এনকাউন্টার নিয়ে তৃণমূলের খোঁচা প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষের সুরে তিনি বলেন, কোমরের জন্যেই বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে কি বলবে। তো ফ্রেন্ডস, আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে সব জেনেও বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চীন আর হু। ভয়ঙ্কর অভিযোগ হংকংয়ের বিজ্ঞানীর। তো করোনা ভাইরাস ছড়িয়েছে চীন। বারবার এমন অভিযোগে সরব হয়েছে আমেরিকা, তবে বারবারই সেই অভিযোগ অস্বীকার করেছে চীন। তবে এবার চীনের বিরুদ্ধে করোনার তথ্য গোপনের গুরুতর অভিযোগে সরব হলেন হংকংয়ের এক বিজ্ঞানী। হংকংয়ের ভাইরাস বিশেষজ্ঞ ডাক্তার লি মেং ইয়ান চীনা সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, অনেক আগে থেকেই করোনা সম্পর্কে জানত চীনের সরকার, কিন্তু ইচ্ছে করেই তা প্রকাশ্যে আনেননি তারা। ডক্টর লি মেং ইয়ান
ইয়ান হংকংয়ের স্কুল অব পাবলিক হেলথের ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজির বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। গত 28 এপ্রিল হংকং থেকে আমেরিকায় পালিয়ে আসেন তিনি নিজেও এই ভাইরাস নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। জানতে পেরে তার গবেষণা পণ্ড করতে প্রথমে সাইবার হামলা, পরে লোক পাঠিয়ে সরাসরি কাজ বন্ধ করার জন্য হুমকি দেওয়া হয় চীনা সরকারের পক্ষ থেকে। বিস্ফোরক দাবি ডক্টর লিমেং ইয়ান জানান 31 ডিসেম্বর তিনি জানতে পারেন যে করোনা মানুষের থেকেই ছড়ায়। তার অভিযোগ শুধু চীনা সরকারই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ভাইরাস বিশেষজ্ঞ মালিক পেইরিওসও করোনার ভয়াবহতার বিষয়ে আগে থেকেই জানতেন, কিন্তু সব জেনেও মুখ বন্ধ রাখেন তিনিও। তো ফ্রেন্ডস, এই খবরটি শোনার পরে চীনের বিরুদ্ধে ভারত সরকারের এবং রাষ্ট্রসংঘের কতটা পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন, অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে মদের দাম বাড়িয়েই ঝামেলায় পড়ল রাজ্য সরকার। বাংলায় এক লাফে নেমে গেছে মদ বিক্রি। তো করোনা আবহে দাম বেড়েছিল মদের, কিন্তু দাম বাড়িয়েই ঝামেলায় পড়েছে রাজ্য সরকার। কমেছে মদের বিক্রি, যার ফলে রাজ্যের কোষাগারে আবগারি দপ্তরের অবদান কমেছে জানিয়ে চিন্তায় দপ্তরের কর্তারা। লকডাউনের জেরে প্রায় 2 মাস মদের দোকান বন্ধ থাকায় দেশ জুড়ে মদের হাহাকার শুরু হয়েছিল। অনেক জায়গায় গোপনে মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। 4 মে মদের দোকান খোলার পর একদিনেই 100 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল সরকার, কিন্তু তারপর ক্রমশ ভাটা পড়েছে মদের চাহিদায়। আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, লকডাউনের আগে মাসে মদ বিক্রি থেকে সরকারের 950 কোটি টাকা রাজস্ব আদায় হতো, সেখানে এখন আসছে মাত্র 350 কোটি। দপ্তরের আধিকারিকরা মদের বিক্রি কমার পিছনে একাধিক কারণকে দায়ী করেছেন, আর বিলাতি মদের সঙ্গে দেশি মদের চাহিদা কমার পিছনে মানুষের রোজগার না থাকাকে দায়ী করেছেন তারা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনি এবং আপনার পরিবারের কাউকে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন থেকে শুরু করে সকলেই এই খবরগুলো জানতে পারেন, সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।